সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, আইন অমান্য আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন। অর্থাৎ গান্ধীজি যে 1930 সালে যে আইন অমান্য আন্দোলন সূচনা করেছিলেন ডান্ডি অভিযানের মাধ্যমে, যেটা তার নিজের প্রতিষ্ঠিত আশ্রম সবরমতী আশ্রম থেকে ডান্ডিতে পৌঁছে সেখানে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করে ইংরেজদের আইনটাকে অমান্য করেছিলেন। এই আইন অমান্য আন্দোলনে ছাত্রদের ভূমিকা কতখানি ছিল সে বিষয় নিয়ে, এটা এবছর অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বিষয়টা একটু জেনে রাখা ভালো। ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট আমরা কেউই জানি না, যারা কোশ্চেন করে তারাই জানে। তাই এই বিষয়টা একটু দেখে রাখা আমার মনে হয় ভালো, দেখে রাখতে হবে। তো এখানে যে শর্ট কোশ্চেনগুলো আছে, মূলত আমি যে খাতাটা দেখাচ্ছি, আইন অমান্য আন্দোলনের ঢেউ যখন সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে পড়ে, সে সময় ভারতবর্ষে যে জায়গাতে ছাত্ররা বিশেষ ভূমিকা গ্রহণ করেছিল সেটা হচ্ছে বোম্বাই, বাংলা, গুজরাট, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, আসাম। তার মানে বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, এছাড়া উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, গুজরাট, প্রায় ভারতবর্ষের অধিকাংশ রাজ্যতেই এই ছাত্র আন্দোলনটা ব্যাপক আকার ধারণ করেছিল। অর্থাৎ এখানে একটা বিষয় বলাই হয় যে গান্ধীজি পরিচালিত গণ আন্দোলন হচ্ছে এই আইন অমান্য আন্দোলন। এই আইন অমান্য আন্দোলনেতেই গান্ধী যেহেতু লবণটাকে প্রতীক করেছিলেন, তাই কিন্তু জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষই এই আন্দোলনে কিন্তু সামিল হয়েছে। ঠিক আছে, এখানে ছাত্রদের আর কি ভূমিকা ছিল, যে গান্ধী যখন এই যে 12ই মার্চ ডান্ডি অভিযান শুরুর যে দিনটা, সেই দিনটা ছাত্ররা একটা বিশেষ দিন হিসাবে পালন করেছে। এখানে যে ছাত্ররা গান্ধীজিকে বিজয় ধ্বনি দিয়েছিল, বন্দে মাতরম ধ্বনি দিয়ে তাকে বিজয় ধ্বনি দিয়ে সম্বোধন জানিয়েছিল। ছাত্ররা এছাড়া নিজেদের পোশাকে জাতীয় পতাকা রং লাগিয়ে পুলিশের সামনে ঘুরে বেড়াতে শুরু করেছিল। আর ছাত্ররা কী করেছিল, তারা বয়কট, এখানে একটা কর্মসূচি গ্রহণ করেছিল বয়কট। সেটা হচ্ছে বিলেতি দ্রব্য বা পণ্য বর্জন, বিদেশি পণ্যের দোকানের সামনে পিকেটিং, বিদেশি পণ্যে তারা অগ্নিসংযোগ, এ ধরনের বিষয়গুলো তারা গ্রহণ করেছিল। এছাড়া সরকারি যে প্রতিষ্ঠান, স্কুল কলেজ, সেগুলোতেও তারা কিন্তু স্কুল কলেজ থেকে তারা বেরিয়ে আসতে শুরু করেছিল, তারা সেগুলোকে বয়কট করেছিল। এখানে বাংলার যে জায়গার, অর্থাৎ মেদিনীপুরের, এটা বিপ্লবী জেলা, এমনি মেদিনীপুর জেলাকে বলা হয়। মেদিনীপুরের এখানে তাছাড়া আইন অমান্য আন্দোলনের দুটো পর্যায় হয়েছিল। একটা 1930 থেকে 31, যেটা 1931 সালে গান্ধীজিকে ডাকা হয়েছিল গান্ধী আরোইন চুক্তি, যেটাকে দিল্লি চুক্তিও বলা হয়। এই গান্ধী আরোইন চুক্তির মাধ্যমে, যেটা গান্ধীজি গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন, সেখানে কিন্তু হতাশ হয়ে ফিরে এসেছিলেন। আইন অমান্য আন্দোলনে গান্ধীজি যে দাবিগুলো ছিল, 11 দফা যে দাবি, সেই দাবি তারা পূরণ করেনি। সেই জন্যে দ্বিতীয়বার 1932 থেকে 34 আবার আইন অমান্য আন্দোলনের শুরু করেছিলেন। এখানে মেদিনীপুর জেলার যে জায়গার ছাত্ররা ব্যাপক আকার ধারণ করেছিল, ব্যাপক অংশগ্রহণ করেছিল, সেটা হচ্ছে মেদিনীপুরের কাঁথি, তমলুক, মহিষাদল, নন্দীগ্রাম। এই 4টি জায়গা ভালো করে মনে রাখবে। এছাড়া ছাত্ররা কী করেছিল, রেল লাইন, টেলিগ্রাফ, এগুলো সব ধ্বংস করতে শুরু করে দিয়েছিল বিভিন্ন জায়গায়, যাতে ব্রিটিশরা তাদের নিজেদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেই ধরনের বিভিন্ন ধরনের কাজগুলো তারা করতে শুরু করেছিলেন আমাদের এখানকার বাংলার ছাত্ররা। এই বিষয়টা তোমরা এইটুকুই আছে, এর বেশি এখানে জানার দরকার নেই। এরপরে যে একটা নোটস যেটা আমি দেখাচ্ছি, সেটা তোমরা করে রাখতে পারো। লেখা আছে আইন অমান্য আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা কী ছিল। এই ভূমিকাতে যে বিষয়টা লেখা আছে যে 1930 সালে গান্ধীজি লবণ সত্যাগ্রহের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন। এই আন্দোলনের নতুন কর্মসূচি ছাত্রদের উৎসাহিত করে ও তারা গান্ধীজির এই আন্দোলনে যোগ দেয়।
এখানে তারা যে ধরনের ভূমিকা গ্রহণ করেছিল, যেমন হচ্ছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের যে ছাত্ররা অংশগ্রহণ করেছিল বিষয়টা লিখতে হবে। আইন অমান্য দিবস, যেটা আইন অমান্য দিবস হিসেবে গান্ধীজির ডান্ডি অভিযান যে 12ই মার্চ সেদিনটাকে তারা পালন করেছিল। তারা তাদের নিজেদের পোশাকে জাতীয় পতাকা রং লাগিয়ে পুলিশের সামনে ঘুরে বেড়াতে শুরু করেছিল। স্কুল কলেজ এসব বয়কট করেছিল, মিটিং পিকেটিং এসব জায়গাতে অংশগ্রহণ করেছিল। বিদেশি পণ্য বর্জন, বিদেশি যে দ্রব্য এখানে বিক্রি হচ্ছিল সেগুলো তারা মানে ছাত্ররা যাতে এখানকার মানুষ যাতে বিক্রি করতে না পারে বা এখানকার মানুষ যাতে গ্রহণ না করে, যাতে বয়কট করে, সেই ধরনের তারা কর্মসূচিও গ্রহণ করেছিল। এই যে ছাত্রদের প্রচার ব্যবসাদারদের বিশেষভাবে আতঙ্কিত করে, যাতে কোনোভাবে ব্যবসাদাররা বিদেশি দ্রব্য বিক্রি করতে না পারে তার উদ্যোগ তারা গ্রহণ করেছিল। ছাত্র ঐক্য প্রতিষ্ঠা থাকতে পারে, যে সংগঠনগুলি মতাদর্শগত বিভেদ দেখা গেলেও ও দেশের বৃহত্তর স্বার্থের কথা ভেবে তারা কিন্তু বিভেদে খুব একটা মূল্য দেয়নি। ছাত্র সংগঠনের মধ্যে বিভেদ ছিল, কিন্তু ওই মুহূর্তে তারা কিন্তু বিভেদটাকে সেভাবে গুরুত্ব দেয়নি। বিভেদ ভুলে তারা কিন্তু এক হয়ে এই আন্দোলনে সামিল হয়েছিল। ঠিক আছে, এখানে স্কুল কলেজ বর্জন এখানে তো একটা ইয়েতে লেখা আছে, তাই ওটা আতার দরকার নেই। এরপরে হচ্ছে যে কলকাতায় আন্দোলন। এখানে দেখো 11 এপ্রিল কলেজ স্কোয়ারে শান্তিপূর্ণ সমাবেশে কলকাতায় পুলিশ নির্মমভাবে লাঠি চালায়, বহু ছাত্রকে জখম করে গ্রেপ্তার করে। সেই জন্যে তারা 14 জুলাই প্রেসিডেন্সি কলেজের সামনে, 18 জুলাই বেথুন কলেজের গেটে এবং 19 জুলাই স্কটিশ চার্চ কলেজের সামনে তারা কিন্তু পুনরায় আবার আন্দোলন শুরু করেছিল। কলকাতায় তাহলে যে জায়গায় আন্দোলন করেছিল 11 এপ্রিল কলেজ স্কোয়ারে, 14 জুলাই প্রেসিডেন্সি কলেজের সামনে, 18 জুলাই বেথুন কলেজের সামনে, 19 জুলাই স্কটিশ চার্চ কলেজের সামনে। ছাত্রদের মধ্যে যে একটা তারা যে ইংরেজ পুলিশেরা যে তাদের উপর যে অত্যাচার, গ্রেপ্তার এবং বহু ছাত্রকে বেত্রাঘাত করে জখম করেছিল লাঠিচার্জের মাধ্যমে, তার জন্য তারা এই 4টি জায়গায় আন্দোলন তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করেছিল। এরপরে মফস্বলে যেটা এই ছাত্রদের মাধ্যমেই বলছে মফস্বল গ্রামাঞ্চলগুলিতেও এই আন্দোলন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়েছিল। যেমন একটা লেখা আছে, বিশেষ করে বাংলাদেশে যে জায়গাগুলো পূর্ব বাংলায়, বিশেষত চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর, এছাড়া আরও বাংলাদেশের বেশ কিছু জায়গাতেও এই আন্দোলন কিন্তু ব্যাপক আকার ধারণ করেছিল এবং ছাত্রদের একটা অংশগ্রহণ চোখে পড়ার মতো বা উল্লেখযোগ্য ভূমিকা এখানে দেখা গিয়েছিল। ছাত্রদের এই আন্দোলন মেদিনীপুর জেলা কাঁথি, তমলুক, মানে এখানে যতগুলো আন্দোলন হয়েছিল গান্ধীজির নেতৃত্বে বা আরও যে বিভিন্ন সময় যে আন্দোলন হয়েছে, মেদিনীপুর জেলা কিন্তু সবসময় আছে, এটা এই জন্য বিপ্লবী জেলা বলা হয়। ছাত্রদের এই আন্দোলন মেদিনীপুর জেলা কাঁথি ও তমলুক মহকুমাতেও ব্যাপকতা লাভ করেছিল। ঠিক আছে, এখানে পর্যালোচনাটা লেখা আছে যে এটা করতেও পারো নাও করতে পারো। এখানে যে আরউইন চুক্তির আন্দোলনে বিরতি নেমে আসে। দ্বিতীয় পর্যায়ে আন্দোলন, ছাত্র যুব সম্প্রদায় আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়। তৃতীয় পর্যায়ে যেটা দ্বিতীয় পর্বে পরিস্থিতি কোনো হেরফের হয়নি, এটা প্রয়োজন নেই। এই যে মফস্বল আন্দোলন পর্যন্ত তোমরা এটা করবে, আশা করি যদি বলা যায় না আসতে পারে, সেই জন্য এটাকেও তোমরা কিন্তু এই পয়েন্টগুলো বিশেষ করে মফস্বলী আন্দোলন, কলকাতায় আন্দোলন বা এখানে যেটা আছে এই ভূমিকা তো লিখতেই হবে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আইন অমান্য দিবস যেটা পালন, বিদেশি পণ্য বর্জন, ছাত্র ঐক্য প্রতিষ্ঠা, যে তাদের মধ্যে বিভেদ থাকলেও কিন্তু সেই মুহূর্তে তারা এক হয়েছিল। আর এই পাশে যেটা দেখালাম সেটা হচ্ছে যে কলকাতায় আন্দোলন আর মফস্বলে আন্দোলন, এই ছাত্রদের দ্বারা এই ধরনের কিন্তু সম্ভব হয়েছিল। ঠিক আছে, এই ছিল আজকের বিষয়, এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট জানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করো। ঠিক আছে, এই পর্যন্তই, সবাই ভালো থেকো।